আজকে আমরা তড়িৎ রসায়নের দ্বিতীয় ক্লাসে প্রথমে তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব, যাকে ইলেকট্রোড পোটেনশিয়াল বলা হয়। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে একটা মনে করো যে পাত্র আছে, ওই পাত্রের মধ্যে একটা ধাতব দণ্ডকে ডোবানো আছে এবং যে দ্রবণের মধ্যে তুমি এই ধাতব দণ্ডটাকে রেখেছো তার মধ্যে ওই ধাতুরই একটা ধাতব আয়ন আছে। মনে করো সাপোজ এই ধাতুটা এম আর এর মধ্যে এম প্লাস আয়ন আছে। ঠিক আছে, এবারে এই পরিস্থিতিতে দুটো টেন্ডেন্সি কাজ করে, অর্থাৎ দুটো ইচ্ছা কাজ করে। কার ইচ্ছা? মেটালের একটা ইচ্ছা কাজ করে, সে চায় যে সহজেই ইলেকট্রন ত্যাগ করে এম প্লাস আয়ন তৈরি করতে। এমটা চায় কি ইলেকট্রন ত্যাগ করে এম প্লাস আয়ন তৈরি করবে। আবার এম প্লাসটা চার টেন্ডেন্সি রয়েছে যে ধাতুর মধ্যে যে ইলেকট্রন রয়েছে, একটা জানি কি একটা ধাতুর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন বর্তমান, যার জন্যই ধাতু তড়িৎ পরিবহনে সক্ষম। এখন ওই এম প্লাসের টেন্ডেন্সি রয়েছে ওই ধাতুর কাছে গিয়ে ধাতু মধ্যকার ইলেকট্রন গ্রহণ করে সে এম এ পরিণত হতে চায়, অর্থাৎ ধাতুতে পরিণত হতে চায় এবং তার উপর জমা হতে চায়। অর্থাৎ একটা জারণ টেন্ডেন্সি রয়েছে যেটা ধাতুর, আর ধাতব আয়নের বিজারণ টেন্ডেন্সি রয়েছে। এখন এই যে টেন্ডেন্সির জন্য ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন তৈরি করছে, তাকে আমরা দ্রবণ চাপ দিয়ে প্রকাশ করতে পারি। দ্রবণ চাপ মানে যাকে আমরা বলতে পারি যে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই যে ধাতব আয়ন যে কিনা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে, এই প্রসেসটাতে যে প্রেশার কাজ করছে তাকে আমরা অভিসারক প্রেশার বা অসমোটিক প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, একে আমরা ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এই যে অভিসারক চাপ, যার প্রভাবে কিনা ধাতব আয়নটা চাইবে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হতে, সেই অভিসারক চাপ বা যাকে অসমোটিক প্রেশার, তাকে আমরা স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, এবারে এই দুটোর মধ্যে কম্পিটিশন হবে নিশ্চয়ই। এই প্রেশারটার প্রভাবে, অর্থাৎ দ্রবণ চাপ প্রেশারের প্রভাবে চাইবে ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন তৈরি করতে। অন্যদিকে এই ধাতব আয়নটা ইলেকট্রন গ্রহণ করে এই প্রেশারের প্রভাবে ধাতুতে পরিণত হতে চাইবে। তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল পি এবং স্মল পির মধ্যে কম্পিটিশন হবে। কেস 1 বলছি, মানে প্রথম কেস। একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যেতে পারে যে যেখানে কিনা ক্যাপিটাল প্রেশার অর্থাৎ দ্রবণ চাপ ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার বলছি, যেটা গ্রেটার দ্যান স্মল প্রেশার, অর্থাৎ অভিসারক প্রেশারের তুলনায় বেশি হতে পারে। এই পরিস্থিতিতে কি হবে? এই পরিস্থিতি তার মানে ফার্স্ট প্রসেসটা ফেভারেবল হবে। মানে এই প্রসেসটা ফেভারেবল হবে, অর্থাৎ সে ধাতু চাইবে যে ধাতুর যে ইলেকট্রন ত্যাগ করে ধাতু বা আয়নে পরিণত করার প্রবণতা, সেটা বেশি হবে। তাহলে এই প্রসেসটা, অর্থাৎ 1 নাম্বার প্রসেস, একে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, তাহলে 1 নাম্বার প্রসেসটা এখানে ঘটবে, অর্থাৎ ফেভারেবল হবে। অর্থাৎ ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন তৈরি করবে। তাহলে এই পরিস্থিতিতে কি হবে? এই পরিস্থিতিতে তোমার যে এরকম তো দ্রবণ তো ছিলই এবং তার মধ্যে ধাতব দণ্ড ডোবানো ছিল। কি হবে? যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন এই যে ধাতব দণ্ডের ওপরে ইলেকট্রনগুলো জমা হতে থাকবে, যে ইলেকট্রনগুলো ত্যাগ করেছে। আর এই ইলেকট্রন ত্যাগ করার কারণে এখানে তো এম প্লাস আয়ন ছিল, এখন আরও এম প্লাস আয়ন তৈরি হবে। এখন কি হবে? এই নেগেটিভ চার্জের ওপর এম প্লাস আয়নের একটা আকর্ষণ বল কাজ করবে, কারণ নেগেটিভ পজিটিভ আকর্ষণ বল একটা কাজ করবে, যার জন্য এই ইলেকট্রনগুলো তো ধাতুর ওপর একটা স্তরে জমা হবেই, তার ওপরে আবার সেকেন্ড লেয়ার হিসেবে ওই পজিটিভ আয়নগুলো অর্থাৎ এম প্লাস আয়নগুলো জমা হতে থাকবে। এখন এম প্লাস মানে আমরা ক্যাটায়নের কথা বলতে চাইছি, ঠিক আছে, জমা হবে। তাহলে দেখতে পাচ্ছি দুটো লেয়ার তৈরি হচ্ছে না ধাতুর ওপর। একটা লেয়ার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার কারণে ইলেকট্রন যে জমেছে ইলেকট্রনগুলো, তার একটা লেয়ার। আর সেকেন্ড লেয়ার হচ্ছে যে এম প্লাস আয়নগুলো রয়েছে, সেটা আমার কুলম্বীয় অ্যাট্রাকশনের প্রভাবে অর্থাৎ আকর্ষণ বলের জন্য তার উপরে একটা সেকেন্ড লেয়ার তৈরি করছে ওই ইলেকট্রন স্তরের উপর। তাহলে দুটো লেয়ার অর্থাৎ ডাবল লেয়ার তৈরি হচ্ছে, যাকে আমরা দ্বিস্তর বলতে পারি বাংলাতে।
এখন এই যে ইলেকট্রোলাইটিক ডাবল লেয়ার তৈরি হচ্ছে, এই লেয়ারের মাঝখানে একটা বিভব তৈরি হয়। বিভব সাধারণত কার মধ্যে তৈরি হয়? পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে তৈরি হয়, তোমরা তো জানো নিশ্চয়ই। পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে বিভব তৈরি হয়। তাহলে এখানে যেটু একটা পজিটিভ লেয়ার আছে এবং ভেতরে নেগেটিভ লেয়ার আছে ইলেকট্রনের জন্য, তার মাঝখানে একটা তোমার পোটেনশিয়াল তৈরি হবে, পোটেনশিয়াল তৈরি হবে একটা, অর্থাৎ বিভব তৈরি হবে, তড়িৎ বিভব তৈরি হবে। ওকে, এখন এইভাবে বিভব তৈরি হলো এখানে। অন্যদিকে সাপোজ যদি আমি কেস 2 বলি, অর্থাৎ যখন এই ক্যাপিটাল প্রেশারটা কম স্মল প্রেশারের তুলনায়, অর্থাৎ প্রথম প্রক্রিয়াটার তুলনায় তাহলে কি হবে? দ্বিতীয় প্রক্রিয়াটা ফেভারেবল হবে এক্ষেত্রে। অর্থাৎ দ্বিতীয় প্রক্রিয়া মানে কি? উল্টোটা আগেরটার তুলনায়, অর্থাৎ এম প্লাসটা ইলেকট্রন ধাতুর কাছে গিয়ে এম প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে ধাতুতে পরিণত হবে এবং তার উপর স্তরীভূত হয়ে জমা হতে থাকবে, এই প্রসেসটা ঘটবে। তাহলে তখন আর কি দ্বিতীয় প্রসেসটা ফেভারেবল হবে, অর্থাৎ ওই এম প্লাসটা রিডাকশন প্রসেসটা, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে এম এ পরিণত হওয়ার প্রসেসটা। এখন তাহলে সলিউশনের মধ্যে ওই ধাতব দণ্ডটা রাখা ছিল, নিয়েছি। সেই সলিউশনের মধ্যে কি আছে? এম প্লাস আয়ন আছে। আর দেখো একটা নেগেটিভ আয়ন তো থাকবেই। যেমন ধরি আমি কপার সালফেটের কথা বলি, তাহলে কপার 2+ আয়ন যেমন রয়েছে, SO4 2- আয়ন রয়েছে। তাহলে কপার 2+ আয়নের কথা আমি মনে করছি এটা কপার দণ্ড রাখা রয়েছে সাপোজ এক্সাম্পল স্বরূপ, আর এখানে কপার সালফেট রাখা রয়েছে। এখন কপার 2+ আয়ন অর্থাৎ M+ আয়ন, যাকে আমি ক্যাটায়নকে রিপ্রেজেন্ট করছি, সে কি করবে? সেই ধাতব দণ্ডের কাছে আসবে এবং এসে আর কি ইলেকট্রন গ্রহণ করে সে ধাতুতে পরিণত হবে। যখনই এই যে দণ্ডে থেকে ইলেকট্রন গ্রহণ করলো, এই দণ্ড তো নিউট্রাল ছিল নিজে, কারণ এর মধ্যে পজিটিভ বা নেগেটিভ চার্জের কোনো আধিক্য ছিল না। কিন্তু যখনই M+ আয়নটা এখানে এসে, মানে অর্থাৎ কপার 2+ আয়নটা এখানে এসে, আমি M+ কে রিপ্রেজেন্ট করছি কপার 2+ আয়ন হিসেবে, M+টা এসে বা কপার 2+ আয়নটা এসে ইলেকট্রন গ্রহণ করলো, তখন এখানে আর কি ইলেকট্রনের মানে একটা ডেফিসিয়েন্সি অর্থাৎ ঘাটতি লক্ষ্য করা গেল। ইলেকট্রনের ঘাটতি লক্ষ্য করা গেলে এখানে কি হবে? একটা পজিটিভ চার্জ তৈরি হবে না? তাহলে এক্ষেত্রে কিন্তু ধাতব দণ্ডের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ ওই ধাতব আয়নটা ওই ধাতুর মধ্যে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে। ইলেকট্রন গ্রহণ করছে বলে ওখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হচ্ছে। ইলেকট্রনের ঘাটতি হওয়া মানে কি? পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এখন যেই পজিটিভ চার্জ তৈরি হলো, তখন এখানে আবার কি হবে? তখন এখানে আবার ওই যে SO4 2- আয়ন অর্থাৎ যে অ্যানায়নটা ছিল, SO4 2- আয়ন অর্থাৎ নেগেটিভ আয়নটা কি করবে? এখানে আবার ঘিরতে থাকবে, তাহলে এখানেও একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের লেয়ার তৈরি হচ্ছে, যার কারণে এই দুটো লেয়ারের মাঝখানেও একটা পোটেনশিয়াল তৈরি হবে, অর্থাৎ বিভব তৈরি হবে। ঠিক আছে, এই যে বিভব তৈরি হচ্ছে এগুলোকে আমরা তড়িৎ বিভব বলছি। এখন কেস 3 মানে আরেকটা টেন্ডেন্সি বা আরেকটা অপশন হতে পারে কি? দুটো সমান, ক্যাপিটাল পি এবং স্মল পি সমান, অর্থাৎ ওই দ্রবণ চাপ অর্থাৎ ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার এবং অভিসারক চাপ যে দুটো সমান হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে ধাতু না পারবে ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হতে, আর ধাতব আয়ন না পারবে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হতে। অর্থাৎ দুটো প্রসেসই ঘটবে না, একটা নাম্বারও ঘটবে না, 2 নাম্বারটাও ঘটবে না, কারণ দুদিকে প্রেশার ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ দুটোর অপোজিট সাইডের এক সেম পরিমাণ হয়ে গেছে। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় কোনো প্রক্রিয়া ঘটবে না, অর্থাৎ ধাতু যেমন ছিল তেমন থাকবে, ধাতব দ্রবণের মধ্যে আয়নযুক্ত দ্রবণের মধ্যে ডুবে থাকবে এবং কোনো প্রসেস ঘটবে না এবং এখানে কোনো বিভব তৈরি হবে না। ওকে, তাহলে তড়িৎদ্বার বিভব হলো কি? তড়িৎদ্বার বিভব যদি সংজ্ঞা বলতে চাও, অ্যাকচুয়াল যে ডেফিনেশন যদি সংজ্ঞা বলতে চাও, তাহলে সেটা হচ্ছে এরকমই যে কোনো একটা তুমি যদি কোনো একটা ধাতব দণ্ডকে কোনো তার ওই ধাতুর যে আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে ডোবালে যে যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া ঘটে, তাহলে ওই ধাতুর উপরে একটা দ্বিস্তর তৈরি হয়, দুটো ভিন্ন বিপরীতধর্মী চার্জের একটা দুটো লেয়ার তৈরি হয় আর কি। ওই লেয়ারের মাঝখানে যে তোমার বিভব কাজ করে তাকে বা বিভব তৈরি হয়, তাকেই আমরা কি বলছি? তড়িৎদ্বার বিভব বলে থাকি। এখন
আমি 1 নম্বর কেসটার কথা বলছি। 1 নম্বর কেসে কি হচ্ছিল? 1 নম্বর কেসে তোমার ক্যাপিটাল পি গ্রেটার দেন স্মল পি ছিল, অর্থাৎ সেখানে ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হচ্ছিল, অর্থাৎ এখানে কি হচ্ছিল? এখানে জারণ ঘটছিল। তাই যেহেতু 1 নম্বর প্রসেসটা জারণ ঘটছিল, তাই এখানে এই যে দুটো দ্বিস্তরের মাঝখানে যে বিভব তৈরি হয়েছে তাকে আমরা কি বলবো? জারণ বিভব বলবো। যেহেতু জারণ সম্পন্ন হচ্ছে, এইটাকে আমরা অক্সিডেশন পোটেনশিয়াল বলবো, অর্থাৎ জারণ পোটেনশিয়াল বলবো। আর দ্বিতীয় ক্ষেত্রে যেখানে কিনা বিজারণ ঘটছে, অর্থাৎ ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করছে ধাতু থেকে, সেখানে ধাতুতে পরিণত হচ্ছে, একে আমরা কি বলবো? রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ বিজারণ বিভব বলবো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পোটেনশিয়াল দু রকমের হয়, একটা জারণ বিভব, একটা বিজারণ বিভব, বা অক্সিডেশন পোটেনশিয়াল বা এবং রিডাকশন পোটেনশিয়াল। ওকে, এবারে এই যে অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল বলছি, এর মধ্যে সম্পর্কটা কি? একটা পার্টিকুলার ধাতু এবং ধাতব আয়ন কম্বিনেশনে, অর্থাৎ ধরো যদি আমি বলি যে ধরো জিঙ্ক দণ্ডকে ডুবিয়ে দিয়েছো, জিঙ্ক দণ্ডকে ডোবানো আছে Zn2+ যুক্ত সলিউশনের মধ্যে, ঠিক আছে? তাহলে হয় কি হবে না, এখানে অক্সিডেশনও ঘটতে পারে, রিডাকশনও ঘটতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে নির্দেশ করে, মানে সেটা কন্ডিশনের উপর নির্ভর করে। সেটা পরে আমরা আলোচনা করব যে একটা পার্টিকুলার তড়িৎদ্বার কখনো আর কি এখানে কখনো অক্সিডেশন করতে পারে, কখনো রিডাকশন করতে পারে, সেটা যে সেলে যে অন্য তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করছে তার উপর নির্ভর করছে, সেটা আমি পরে আসছি। যাই হোক, এখানে অক্সিডেশনও করতে পারে, রিডাকশনও করতে পারে, অর্থাৎ ক্যাপিটাল পিটাও বড় হতে পারে অথবা স্মল পিটাও বড় হতে পারে। তার জন্য দুটো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার, তো মানে যদি ক্যাপিটাল পিটা বড় হয়, যদি অক্সিডেশন ঘটে তাহলে কী হবে? অক্সিডেশন পোটেনশিয়াল তৈরি হবে। আর যদি রিডাকশন ঘটে তাহলে রিডাকশন পোটেনশিয়াল তৈরি হবে। দুটো স্তরের যে দুটো স্তর তৈরি হবে এখানে, তার মধ্যে এখন বলা হচ্ছে যে অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ ই রিডাকশন পোটেনশিয়াল, অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের যে ম্যাগনিটিউড অর্থাৎ ভ্যালু সেম হবে, খালি চিহ্নটা আলাদা হবে। যদি এটা 5 হয় তাহলে এটা -5 হবে, যদি এটা যদি এটা 4 হয় তাহলে কী হবে? এটা -4 হবে অবশ্যই। তাহলে চিহ্নটা আলাদা হবে, মানটা সেম হবে। একটা নির্দিষ্ট ধাতু এবং সেই ধাতুকে কোনো ওই ধাতু আয়ন সমন্বিত পাত্রের মধ্যে ডোবানো থাকলে যে তড়িৎদ্বার তৈরি হচ্ছে, ওই তড়িৎদ্বারের যে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়াল একে অপরের মান সমান হবে, খালি বিপরীত চিহ্নযুক্ত হবে। এরপরে আমরা নার্স ইকুয়েশন নিয়ে আসছি। নার্স ইকুয়েশনটা কি? সাপোজ আমি একটা প্রক্রিয়া বলছি, সাপোজ দেখো, মনে করো AA প্লাস BB প্লাস CC, অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে তোমার কোইফিশিয়েন্ট, A, B, C গুলো হচ্ছে কোইফিশিয়েন্ট একটা রিয়াকশানের, আর ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C হচ্ছে বিক্রিয়কগুলো। এগুলো বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করার সময় কি করছে না, মনে করো N ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, সাপোজ আমি দুটোকেই নিয়ে কাজ করছি। N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সে কী করছে না CC প্লাস DD তৈরি করছে। তাহলে এই প্রসেসটা জারণ না বিজারণ? অবশ্যই বিজারণ, কারণ ইলেকট্রন গৃহীত হচ্ছে এই প্রক্রিয়াটিতে। তাহলে এই বিজারণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে তাহলে এখন এই বিজারণ বিভবের ক্ষেত্রে যদি একটা তড়িৎদ্বারে এই ঘটনাটা ঘটে, এই যে বিজারণ প্রক্রিয়াটা ঘটে, তাহলে আমরা লিখতে পারি কি না ক্যাপিটাল E ইজিক্যাল টু ক্যাপিটাল E0 মাইনাস RT/NF ইন্টু ln অ্যাক্টিভিটি অফ C⁻C, মানে কনসেন্ট্রেশন অফ C⁻C বলতে পারো, বা কনসেন্ট্রেশন অফ D⁻D ইন্টু কনসেন্ট্রেশন অফ A⁴A ইন্টু কনসেন্ট্রেশন অফ B⁵B। তাহলে এই সমীকরণ যে তৈরি হয়, সেই সমীকরণটাকে আমরা বলছি কি নার্স ইকুয়েশন, যেখানে ইটা কি, ইটা হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়াল, যে তড়িৎদ্বারের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে তড়িৎদ্বারে এই প্রক্রিয়াটা ঘটছে। আমি ডিটেলসে এক্সাম্পল স্বরূপ আসবো। যেই তড়িৎদ্বারে এই প্রক্রিয়াটা ঘটছে সেই তড়িৎদ্বারের যে বিজারণ বিভব সমান তার প্রমাণ বিজারণ বিভব, তাকে ই রিডাকশন 0, ইরের 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, মাইনাস RT/NF ইন্টু ln বিক্রিয়া জাতগুলোর ঘনত্বগুলোর ঘাতে উন্নীত, মানে যে কোএফিসিয়েন্টটা বা যে পাশে রয়েছে যেটা, সেটা পাশে উপরে উঠে গেছে, আর ইন্টু
অন্য যে বিক্রিয়াজাত রয়েছে তার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার যে কোএফিসিয়েন্ট সেটা মাথায় উঠে গেছে। একই রকমভাবে বিক্রিয়কগুলোর ক্ষেত্রেও নিচের দিকে রেখেছি। তোমরা যখন আর কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো তখন আর কি এগুলো এই ধরনের রিপ্রেজেন্টেশন করেছো 11-এ। যাই হোক, তাহলে এটাকে বলছি আমরা নাস্ট ইকুয়েশন। ঠিক আছে, নর্মালি যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয়, ঠিক আছে, তখন আর কি, আচ্ছা এখানে এনটা কি, এখানে অ্যাকচুয়ালি এনটা হচ্ছে যতগুলো ইলেকট্রন গৃহীত হয়েছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, এফ আর হচ্ছে ফ্যারাডে। ওকে, যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয় প্রসেসটা, আর ধরো আমি এটাকে লিখতে পারি কি ই রেড ইকুয়াল টু ই রেড 0 মাইনাস RT/NF ইন্টু 2.303 ইন্টু লগ। যদি আমি ln থেকে লগে পরিণত করি তাহলে কি করতে হবে, 2.303 সঙ্গে গুণ করতে হবে। তাই 2.303 দিয়ে গুণ করে দিয়েছি, সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এইভাবে লিখেছি। এখন যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কনভার্ট করা প্রসেসটা করা হয়, তাহলে যদি মানগুলো সব বসিয়ে দিই, আর এর মান যেটা হয় তোমরা নিশ্চয়ই জানো যে তোমার 8.314 বসালে, 2.303 বসালে, টি এর মানটা তুমি কেলভিন স্কেলে এটা কত 298 কেলভিন হবে বসালে, তাহলে তুমি কি হবে তখন দেখবে সব ভ্যালুগুলো বসিয়ে দিলে ই রেড ইকুয়াল ই রেড 0 মাইনাস এটা হবে 0.059 বাই এন, এনটার মান তো বসায়নি, বাকি আর টি এবং এফ এবং এটা গুণ করে দিয়েছি, ইন্টু লগ সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এটাও একটা নাস্ট ইকুয়েশন অন্যতম রূপ, যখন আর কি প্রক্রিয়াটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে তো করা হবে। ওকে, এবার যেটা বলছে এখানে যে আচ্ছা বুঝতে তো পারলাম, তাহলে একটা এক্সাম্পল বলুন। একটা এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে যে Zn2+, মনে করো জিঙ্ক তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা এই প্রসেসটার কথা বলছি, তাহলে সে নিশ্চয়ই বিজারণ প্রক্রিয়াটা বলতে হবে। জিঙ্ক নিশ্চয়ই দুটো ইলেকট্রন গ্রহণ করে সে Zn-এ পরিণত হবে। তাহলে এর ক্ষেত্রে কি লিখব, ই রেড ইকুয়াল টু ই রেড 0 মাইনাস, যদি 25, যদি ধরো মনে করো আমি নর্মাল টেম্পারেচারে করছি, 25 কোনো ব্যাপার নেই, তাহলে আমি RT/NF মেন ইকুয়েশনটা বসাচ্ছি ln। আচ্ছা এখানে বিক্রিয়াজাত কে রয়েছে বলো তো, বিক্রিয়াজাত জিঙ্ক রয়েছে। এখন জিঙ্কটা সলিড হয়, আর আমরা যখন আর কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অধ্যায়ে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভিটি অর্থাৎ ঘনত্বকে আমরা বিশুদ্ধ সলিডের ক্ষেত্রে 1 ধরে নেওয়া হয়। তাহলে এখানে উপরে যদিও জিঙ্কটা বসতে পারতো কিন্তু অ্যাক্টিভিটি অফ Zn, কিন্তু তার জায়গায় এখানে আমরা 1 বসাবো, কারণ সলিড যেহেতু জিঙ্কটা এখানে। আর নিচে কি, নিচে তোমার থাকবে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক এখানে কে আছে, Zn আছে, এটা Zn2+ আছে, এটা তো ইলেকট্রন, Zn2+ আছে, তাহলে Zn2+ আছে থাকার কারণে আমরা কি লিখব না নিচে Zn2+ এর কনসেন্ট্রেশন লিখব। আর টু দি পাওয়ার কি হবে, এখানে পাশে কোনো কোএফিসিয়েন্ট নেই তাই কোনো কোএফিসিয়েন্ট উপরে বসবে না, তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আর যদি আমরা লগের নিয়মে যদি ধরো উপরে তুলে দিই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে RT/NF ln কনসেন্ট্রেশন অফ Zn2+। লগের নিয়ম অনুযায়ী আমি যে মানে উপরে তুলে দিলাম, যার জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, নর্মাল নিয়ম। এইভাবে তাহলে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এবার এতক্ষণ আমরা যে পড়াচ্ছি যে প্রমাণ বিজারণ বিভব, তাই তো এতক্ষণ একটা কথা বললাম না, প্রমাণ বিজারণ বিভব E0। আমরা তো তড়িৎদ্বার বিভবের কথা তো বললাম, কিন্তু প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে কি, তার মধ্যে পড়ছে প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ জারণ বিভব। এখন এই E0 যে কথাটা ইউজ করছি, এই E0টাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এই E0টা আবার কি, তড়িৎদ্বার বিভব তো হলো। অ্যাকচুয়ালি দেখো, যদি আর কি প্রক্রিয়াটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করি অর্থাৎ রুম টেম্পারেচারে করি, এবং যদি ধরো এই যে প্রসেসটা হচ্ছে না, এই যে উপরের প্রসেসটার কথা বলেছি, আমরা জিঙ্কটা দণ্ডকে Zn2+ আয়ন যুক্ত সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখেছি, জিঙ্ক দণ্ডকে Zn2+ যুক্ত সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখেছি। যদি এর ঘনত্ব অর্থাৎ এই যে Zn2+ আয়নের ঘনত্ব 1 হয়, তাহলে আমি এই ইকুয়েশনটা কীভাবে লিখবো বলো তো, ই রেড ইকুয়াল টু E0 রেড প্লাস RT/NF
ইন্টু ln ভেতরে 1 মোলার, এর গাঢ়ত্ব মনে হচ্ছে 1 মোলার, ঠিক আছে। তাহলে ভেতরে 1 লিখবো এখানে গাঢ়ত্বটাকে, আর ln 1-এর মান কত হয় 0 হয়, তাহলে এই ln 1-এর জন্য এই টোটাল পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে ই রেড ইকুয়াল টু কী হচ্ছে, E0 রেড হচ্ছে। তাহলে তাহলে আমরা কি বলতে পারি বলতো, তাহলে আমরা বলতে একই রকমভাবে তাহলে আমরা বলতে পারি যে যদি আর কি কোনো একটা ধাতব দণ্ডকে তার 1 মোলার ঘনত্বযুক্ত তার ধাতব আয়নের মধ্যে ডোবালে তাদের মধ্যে দ্বিস্তর তৈরি হয়। আমি তো অলরেডি বলেছি একটা স্তর, দুটো স্তর তৈরি হয় পজিটিভ এবং নেগেটিভ চার্জের। ওই স্তরের মাঝখানে যে বিভব তৈরি হয় সেই বিভবটাকেই আমরা বলবো 25 ডিগ্রি সেন্টি টেম্পারেচারে অবশ্যই করতে হয় প্রসেসটা, তখন তাকে বলবো কি না না প্রমাণ বিভব। এখন যদি সেখানে রিডাকশন হয় তাহলে প্রমাণ বিজারণ বিভব, আর যদি অক্সিডেশন বা জারণ হয় তাহলে তাকে বলবো আমরা কি প্রমাণ জারণ বিভব, তাকে E0 দিয়ে প্রকাশ করে থাকি। এখন তোমার তো প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটার অর্থ কি? আমরা তো 25 ছাড়া যে কোনো উষ্ণতা বসালেই দেখতাম যেহেতু এইটা পার্টের জন্য টোটালটা 0 হচ্ছে, তাই এইটা সমান এটা হতে বাধ্য হতো। তাহলে এখানে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করছি তাৎপর্যটা কি? দেখো আমরা তো একটা ফিক্সড টেম্পারেচারে করতে হবে, প্রমাণ অবস্থা বলছি মানে নিশ্চয়ই একটা টেম্পারেচারকে উল্লেখ করতে হবে, কারণ টেম্পারেচারের উপরে এটা অনেকটা ওই কনসেন্ট্রেশন বলো বা প্রসেসটা অনেকটা ভ্যারি করে, তাই এখানে টেম্পারেচারটা একটা ফিক্স রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই এখানে টেম্পারেচারটাকে একটা 25 ডিগ্রি টেম্পারেচারে রেখে দেওয়া হয়েছে। ওকে, এবারে তোমরা যখন বইতে পড়বে তখন দেখবে, আচ্ছা আমরা নর্মালি কী করি, নর্মালি আমরা মানে যে কোনো ক্ষেত্রেই আমরা দেখবে সাধারণত বিজারণ বিভব দিয়ে প্রকাশ করা হয়। কোনো তড়িৎদ্বারের বিভবকে সাধারণত আইইউপাই কনভেনশন অনুযায়ী সাধারণত বিজারণ বিভব দিয়ে প্রকাশ করা হয়, তবে অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে প্রকাশ করা হয়, বেশি ক্ষেত্রে আর কি রিডাকশন পোটেনশিয়ালটাই ইউজ করা হয়। ওকে, এবার যেটা বলছে যে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে কোনো তড়িৎদ্বারের ক্ষেত্রে যে বিজারণ বিভবের মান নেগেটিভ দিতে পারি, অনেক ক্ষেত্রে পজিটিভ দিতে পারি। এটার অর্থ কী? তাহলে দেখবে অনেক ক্ষেত্রে আর কি, ধরো একটা পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেল যে এম প্লাস এম এইভাবে প্রকাশ করা হয় বিজারণ বিভবকে। আচ্ছা কোনো একটা প্রসেসের বিজারণ বিভবকে আমরা এইভাবে প্রকাশ করি ই অফ এম প্লাস অবলিক এম। কেন বলো তো? কারণ এম প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে এমে পরিণত হচ্ছে, তাই এটা অ্যাকচুয়ালি ই রিডাকশন। আর অক্সিডেশন পোটেনশিয়ালকে ই এম অবলিক এম প্লাস এইভাবে প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে এটা কি অক্সিডেশন পোটেনশিয়াল, কারণ এমটা ইলেকট্রন ত্যাগ করে এম প্লাসে পরিণত হচ্ছে, ত্যাগ প্রক্রিয়াটাকে কি বলি আমরা অক্সিডেশন বলি, তাই এইভাবে প্রকাশ করছি আমরা। এরপরে একটা বিষয় যে আমরা কোনো কোষকে কিভাবে প্রকাশ করব, কনভেনশন অনুযায়ী আমরা কোনো সেলকে কি করে প্রকাশ করব। এই কোনো আইইউপাই কনভেনশন অনুযায়ী কোনো সেলকে যদি প্রকাশ করতে হয় তাহলে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হয়। 1 নম্বর যে বিষয় হচ্ছে এটাই যে যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান বেশি হবে তার বেশি টেন্ডেন্সি থাকবে বিজারিত হওয়ার। সাপোজ আমি একটা কথা বলছি, ধরো আমার এখানে ই অফ এম প্লাস অবলিক এম, আমি তো অলরেডি বললাম যে এইভাবে রিডাকশন পোটেনশিয়াল প্রকাশ করা হয়। এম প্লাস তড়িৎদ্বারের রিডাকশন পোটেনশিয়ালকে এইভাবে প্রকাশ করেছি, এম প্লাস এম যে রয়েছে তাকে তড়িৎদ্বারকে। আর মনে করো সাপোজ এন প্লাস তড়িৎদ্বারের রিডাকশন পোটেনশিয়ালকে আমরা এইভাবে প্রকাশ করেছি। তাহলে এটা হচ্ছে এম প্লাসের যে তড়িৎদ্বার তার বিভব বিজারণ বিভব, আর এটা হচ্ছে এন প্লাসের তড়িৎদ্বারের বিজারণ বিভব। এই দুটোর মধ্যে ধরো এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে 3 ভোল্ট। তাহলে আমি বলতে পারি যে কার বেশি বিজারিত হওয়ার প্রবণতা রয়েছে, নিশ্চয়ই এম প্লাসের, অর্থাৎ এম প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে এমে পরিণত হওয়ার টেন্ডেন্সি বেশি কার তুলনায়, এন ইলেকট্রন গ্রহণ করে এনে পরিণত হওয়ার তুলনায়, তাই তো। তাহলে এম প্লাসের বিজারণ বিভবটা বেশি, এন প্লাসের বিজারণ বিভবটা কম। তার মানে
এম প্লাস থেকে এম এ পরিণত হওয়ার প্রবণতা বেশি, এন প্লাস থেকে এন এ পরিণত হওয়ার প্রবণতা কম। তার মানে বলছে উল্টো প্রক্রিয়াটা, তার মানে এক্ষেত্রে যেহেতু এম প্লাস থেকে এম এ পরিণত হওয়ার প্রবণতা বেশি, তার মানে নিশ্চয়ই এম থেকে এম প্লাসে পরিণত হওয়ার প্রবণতা কম। আর অন্যদিকে যেহেতু এর ক্ষেত্রে এন প্লাস থেকে এন এ পরিণত হওয়ার প্রবণতা কম, তাই আমরা বলতে পারি এন থেকে এন প্লাসে পরিণত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা বেশি এক্ষেত্রে, আর এক্ষেত্রে বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে যার ক্ষেত্রে বিজারণ বিভবের মান বেশি হবে তার বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে, কিন্তু জারিত হওয়ার প্রবণতা কম হবে। সেকেন্ড যে বিষয়টা বলছে, দেখো আমরা তো বলেছি অলরেডি যে একটা সেল যখন তৈরি করি তখন আর কি দুটো তড়িৎদ্বারের প্রয়োজন হয়। তার মধ্যে যেটার আর কি রিডাকশন পোটেনশিয়াল, যে তড়িৎদ্বারের রিডাকশন পোটেনশিয়াল বেশি হয় তাকে সাধারণত সেলের ডান দিকে রাখা হয় এবং ক্যাথোড হিসেবে রাখা হয়। আর যার রিডাকশন পোটেনশিয়াল কম তাকে সাধারণত আমরা কোথায় রাখি? বাঁ দিকে রেখে থাকি। বুঝতে পারলে? অর্থাৎ তার অক্সিডেশন হওয়ার প্রবণতা বেশি। আমি একটু ড্যানিয়েল সেলের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। সেখানে কি করা হয়েছিল? সেখানে দুটো পাত্র নেওয়া হয়েছিল এবং একটা পাত্রের মধ্যে Zn2 প্লাস আয়ন যুক্ত সলিউশন, একটার মধ্যে কপার 2 প্লাস আয়ন যুক্ত সলিউশন। Zn2 প্লাস যুক্ত সলিউশনের মধ্যে Zn দণ্ড ডোবানো হয়েছিল আর কপার 2 প্লাস যুক্ত সলিউশনের মধ্যে কপার দণ্ড ডোবানো হয়েছিল। এবং কি করা হয়েছিল নাকি একটা সল্ট ব্রিজের সাহায্যে যুক্ত করা হয়েছিল। আর কি করা হয়েছিল না ব্যাটারির সঙ্গে অবভিয়াসলি যুক্ত করা হয়েছে। এখন দেখতে পাচ্ছ এই যে সেল যেটা রয়েছে, এই সেলে কি ঘটছিল না জেরেনটা ইলেকট্রন ত্যাগ করে Zn2 প্লাস আয়ন তৈরি করছিল, আর কপার 2 প্লাস আয়নটা এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছিল। তাহলে এখানে বাঁ দিকে অর্থাৎ এই ডান দিকের পার্টটা, ডান দিকের তড়িৎদ্বারে কি ঘটছিল? রিডাকশন ঘটছিল, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ ঘটছিল সব অবভিয়াসলি। আর বাঁ দিকের পাত্রটা কি ঘটছিল? জারণ ঘটছিল। তাহলে নিশ্চয়ই তার মানে দেখতে পাবে যে এই ই অফ Cu2 প্লাস অবলিক Cu, অর্থাৎ কপারের বিজারণ বিভবটা কি হয়? বেশি হয় Zn এর বিজারণ বিভবের তুলনায়, অর্থাৎ Zn2 প্লাস অবলিক Zn। ওই কারণেই কি হয় না আমরা কপার তড়িৎদ্বারটাকে আর কি ভেতরে মানে ডান দিকে রেখেছি যেহেতু কপারের বিচারণ ঘটছে, আর জিঙ্কের তড়িৎদ্বারটাকে আমরা বাঁ দিকে রেখেছি, অর্থাৎ এটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করেছি আর এটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করেছি। ওকে, তাহলে কনভেনশন অনুযায়ী সেকেন্ড কনভেনশনটা কি হলো? আইউপ্যাক কনভেনশন, যে আমরা যে তড়িৎদ্বারের বিজারণ বিভবটা আর কি বেশি তাকে আর কি ডান দিকে রাখবো, আর যার কম তাকে বাঁ দিকে রাখবো। এবার কি বলছে? এবার যেটা বলছে যে তাহলে এখানে অবশ্যই রিডাকশন ঘটছে আর এখানে অবশ্যই অক্সিডেশন ঘটছে। এখন যদি বলে টোটাল সেলের ইএমএফ ভ্যালু কত, অর্থাৎ সেলের ই সেল কত, টোটাল সেলের বিভব কত, সেই বিভবটা হচ্ছে ই আর মাইনাস ই এল, আর ফর রাইট, এল ফর লেফট। তার মানে ডান দিকে যে সেলটা রয়েছে তার বিজারণ বিভব মাইনাস বাঁ দিকে যে ইলেকট্রনটা রয়েছে তার বিজারণ বিভব। এখন তোমার প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে এর বিজারণ বিভব নিচ্ছি কেন? এর তো জারণ ঘটছে তাই না? তার সত্ত্বেও আমরা এর বিজারণ বিভবটাকেই নেব। ঠিক আছে, এটা কনভেনশন। তাহলে ই অফ Cu2 প্লাস অবলিক Cu, কারণ এই পাশে এটা ডান দিকে রয়েছে যেহেতু, মাইনাস ই অফ Zn2 প্লাস অবলিক Zn। এইভাবে আমরা প্রকাশ করে থাকবো ইএমএফ ভ্যালুকে, ই সেলটাকে। যদি দেখা যায় যে এইটা পজিটিভ হয়, মানে এই যে ই সেল ভ্যালুটা যদি পজিটিভ হয়, তার মানে বলবো যে সেলটা আমার ফেভারেবল, মানে আর কি স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে সেলটা তৈরি হয়েছে, সেলটার কোনো খারাপই নেই। যদি ই সেলটা নেগেটিভ হয় তার মানে নির্দেশ করছে আমার যে নিশ্চয়ই বলতে পারো যে এটা নিশ্চয়ই বড়, এটা নিশ্চয়ই ছোট, তার মানে আমরা কনভেনশন অনুযায়ী সেল তৈরি করিনি, সেলটা স্পন্টেনিয়াস নয়, সেলের যে রিয়াকশনটা স্পন্টেনিয়াস নয়। ওকে, এবারে আমি যদি বলি যে তাহলে এই সেলটা কি করে প্রকাশ করব? আচ্ছা, এই সেলটাকে আমরা একটা সিম্বলিক আকারে প্রকাশ করতে গেলে এইভাবে প্রকাশ করতে হয় যে ধরো যেখানে আমার
আমরা কি জানি যে এখানে কি ঘটছে, এখানে নিশ্চয়ই জারণ ঘটছে। জারণ ঘটছে মানে কি, জেরেনটা জেরেন 2 প্লাস আয়নে তৈরি হচ্ছে। আর এখানে কি হচ্ছে, বিজারণ ঘটছে, অর্থাৎ কপার 2 প্লাস আয়নটা কপারে পরিণত হচ্ছে। তাই আমি এইভাবে লিখবো আর কি, যে বাঁ দিকে যে পাত্রে যা ঘটছে আর ডান দিকে যা পাত্র ঘটছে, কোনো ইকুয়াল চিহ্ন ফিহ্ন দেবো না, ঠিক আছে। লেখার পরে পাশে এই যে যে আয়নগুলোর কথা বলছি তার পাশে আর কি তার গাঢ়ত্বগুলোকে দেবো, বা তাকে অ্যাক্টিভিটি দিয়ে প্রকাশ করতে পারি, অ্যাক্টিভিটি অফ জেরেন 2 প্লাস আয়ন। আর এখানেও অ্যাক্টিভিটি অফ কপার 2, সরি এখানে অ্যাক্টিভিটি অফ কপার 2 প্লাস আয়ন লিখবো, মানে ঘনত্বটাকে আর কি, ঠিক আছে। আর এখানে এই দুটোতে মাঝখানে আর কি সিঙ্গেল স্ল্যাশ দেবো, আর এই দুটোর মাঝখানে ডাবল মানে স্ল্যাশ দেবো। এটা ইন্ডিকেট করছে সল্ট ব্রিজকে নির্দেশ করছে, আর এগুলো ইন্টারফেসকে রিপ্রেজেন্ট করছে, মানে ওই যে সলিড এবং ওই যে সলিউশনের মাঝখানে যে লেয়ার তৈরি হচ্ছে লেয়ারকে রিপ্রেজেন্ট করছে এই দুটো। আর এইটা একটা সল্ট ব্রিজকে রিপ্রেজেন্ট করছে। এই সল্ট ব্রিজটা ইউজ করা হয়েছে, আমরা আগের দিন সল্ট ব্রিজের ইউজটা নিয়ে বলেছি অলরেডি, ঠিক আছে। এইভাবে আমরা সেলকে প্রকাশ করে থাকি। অবশ্যই দেখতে পাচ্ছ এটা ডান দিকে আছে বলে একে কপার 2 প্লাসটা এটাকে ডান দিকে প্রকাশ করেছি, আর এটাকে বাঁ দিকে প্রকাশ করেছি অবশ্যই। এবার বলছি আমরা যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কি। হাইড্রোজেন তড়িৎদ্বারটা অনেকটা ইন্টারেস্টিং, কেন বলো তো। এখানে কি করা হয়, এখানে আর কি আমরা তো হাইড্রোজেনের কোনো ধাতু পাই না। তাহলে তোমার মনে আসতেই পারে, আচ্ছা হাইড্রোজেন তড়িৎদ্বার বলছেন, তাহলে হাইড্রোজেনের ধাতুটা আবার কী ব্যাপার, ধাতু তো রাখতেই হবে নিশ্চয়ই। তাহলে এখানে কিন্তু আমরা একটা প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করে থাকি, একটা মানে ধাতু হিসেবে প্ল্যাটিনাম দণ্ড ইউজ করে থাকি। তার মধ্যে অবশ্যই কার্বন ব্ল্যাকের একটা লেয়ার থাকে, ওকে। আর যে পাত্রের মধ্যে এটাকে ডুবিয়ে রাখা হয় সেই পাত্রের মধ্যে H প্লাস আয়ন থাকে। নর্মালি আমরা HCl ইউজ করছি, যেখানে কিনা H প্লাস আয়ন রয়েছে। আর কি করা হয়, এটাকে একটা কাঁচের এরম পাত্রের মধ্যে ডোবানো থাকে, যেখানে কিনা মাঝখানের দিকে উপরের দিকেটা ফাঁকা নল মতো থাকে। আর এখানে একটা কাঁচের মতো পাত্র থাকে, যেখান দিয়ে আর কি হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়। যখনই হাইড্রোজেন গ্যাস পাঠানো হচ্ছে তখনই কি হবে, হাইড্রোজেন গ্যাসটা উঠতে উঠতে সব দিকেই যাবে, এমনকি এখান দিয়েও যাবে, মানে হাইড্রোজেন গ্যাসটা এই প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সংস্পর্শেতেও আসবে। তাহলে এটা প্ল্যাটিনাম, অবশ্যই প্ল্যাটিনাম পিটি। তাহলে এই হাইড্রোজেন গ্যাস সংস্পর্শে এসে বুদবুদ করে ওখানে উঠবে এবং সেখান দিয়ে চলে যাবে। তার মানে আমাদের উদ্দেশ্য কি, হাইড্রোজেনটাকে এর কন্ট্যাক্টে রাখা, ঠিক আছে। এই যে সিস্টেম তৈরি হলো তাকে আমরা কি বলছি, হাইড্রোজেন ইলেকট্রোড। এখন প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড কি বলবো, যদি এখানে হাইড্রোজেনের প্রেশারটা, যে হাইড্রোজেনটা তো পাঠাচ্ছি নিশ্চয়ই তার প্রেশার রয়েছে, একটা ফিক্সড প্রেশারে পাঠাচ্ছি। যদি কোনোভাবে এখানে প্রেশারটার 1 atm হয়, 1 atm প্রেশারে যদি পাঠাই, তখন তাকে বলবো কি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলবো, ওই পার্টিকুলার তড়িৎদ্বারটাকেই আমরা। এবং তখন বলবো কি, আর যদি আর কি অবশ্যই যদি আর কি H প্লাসের কনসেন্ট্রেশনটাও এখানে তোমার 1 হতে হবে, অর্থাৎ 1 মোলার হতে হবে। তাহলে যদি যে হাইড্রোজেন পাঠাচ্ছি তার প্রেশার 1 atm, আর যদি আর কি যে H প্লাস হয়েছে তার ঘনত্ব 1 মোলার হয়, তখন এই পার্টিকুলার তড়িৎদ্বারটাকে আমরা বলবো না প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বলবো, ওকে। তার এখানে যে যদি আর কি এটা একটা পার্টিকুলার তড়িৎদ্বার, তার মানে কি সেলের একটা অংশ, এর সঙ্গে আর একটা তড়িৎদ্বার যুক্ত করলে তবে সে একটা পূর্ণাঙ্গ সেল তৈরি করবে, ওকে। তার মানে এই যে তড়িৎদ্বারটাকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি, আমরা এটাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি অথবা অ্যানোড হিসেবেও ইউজ করতে পারি, তাই তো। তাহলে ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি এবং এটাকে অ্যানোড হিসেবেও ইউজ করতে পারি। যদি এটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করি তাহলে কি হবে, ক্যাথোড ইউজ করছি মানে কি, ক্যাথোড ইউজ করছি মানে ওখানে নিশ্চয়ই আমার বিজারণ ঘটবে। তাহলে যদি ক্যাথোড হিসেবে ইউজ করি আমরা, তাহলে এখানে বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে মানে কি, H প্লাসটা সেই ইলেকট্রন গ্রহণ করে H2তে পরিণত করবে। আর যদি অ্যানোড হিসেবে ইউজ করি তাহলে কি হবে, জারণ ঘটবে, অর্থাৎ H2টা এখানে H প্লাস তৈরি করবে ইলেকট্রন ত্যাগ করে। অবশ্যই তোমরা ব্যালেন্স করতে পারো, হাফ দেবে এখানে, যার মাধ্যমে ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ইলেকট্রন। একটা বিষয় মনে রাখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু যে প্রমাণ বিজারণ বিভব হয়, সেই প্রমাণ বিজারণ বিভবের মানটা কিন্তু এখানে 0 হয়, ঠিক আছে। হাইড্রোজেনটাকে আমরা সাধারণত রেফারেন্স সেল হিসেবে ইউজ করে থাকি, মানে
একটা একটা তোমার হচ্ছে প্রমাণ হিসেবে ইউজ করে থাকি। এর সাপেক্ষে অন্য সেলের বিভব নির্ণয় করা হয়। এটা ছাড়াও আমরা ক্যারোমিল ইলেকট্রোডে ব্যবহার করে থাকি যেটা বেশি কনভেনিয়েন্ট। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে আর কি এর সাহায্যে কিভাবে আর কি হাইড্রো ইলেকট্রোডের বিভব মানে অন্যান্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করি সেটা আর কি দেখাবো।